আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে 5 সপ্তাহে 50 ফিলিস্তিনি নিহত। জানিয়ে দিব, ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে সমকামী সঙ্গমের শাস্তি, ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে বেত্রাঘাত করা হলো 2 যুবককে। সর্বশেষ থাকছে, তাইওয়ানকে ঘিরে আবার যুদ্ধের মহড়া শুরু করে দিল চীনা ফৌজ, পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে 5 সপ্তাহে 50 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে গত 1 মাসেরও বেশি সময় ধরে সেনা অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই অভিযানে অঞ্চলটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 50 জন এবং বাস্তুচ্যুত হয়েছেন 40,000 ফিলিস্তিনি। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, আনরোয়া, ইউএন রিলিফ এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রেফিউজিস মহাপরিচালক ফিলিপ ল্যাজারিনির একটি বক্তব্য আজ আমি আপনাদের জানাচ্ছি। সম্প্রতি তিনি আমাদের জানিয়েছেন, গত 5 সপ্তাহ ধরে পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং এ অভিযানে এ পর্যন্ত অন্তত 50 জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও 40,000 ফিলিস্তিনি। এছাড়া পশ্চিম তীরের অনেক সরকারি স্থাপনা, বাড়িঘর, রাস্তাঘাট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন যে 40,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, তাদের একটি বড় অংশই থাকতেন শরণার্থী শিবিরে। গত 5 সপ্তাহে কয়েকটি শরণার্থী শিবির ধ্বংস করেছে আইডিএফ। মঙ্গলবার নাবালুস শহরে টানা 14 ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। আমরা এখনো জানি না সেখানে কতজন নিহত বা আহত হয়েছেন, কারণ এখনো নাবালুসের সমস্ত চেকপয়েন্ট বন্ধ রেখেছে আইডিএফ। ইসরায়েলের সরকার এবং আইডিএফ এর উদ্দেশ্যে ডুজারিক বলেন, আমরা আগেও বলেছি, আবারও বলছি, মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি এবং নিতান্ত প্রয়োজন না হলে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ন্যায্য নয়। 2023 সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। একই সময় পশ্চিম তীরেও শুরু হয় অভিযান, তবে তা গাজার মতো ব্যাপক আকারের ছিল না। কিন্তু তারপরও ইসরায়েলি বাহিনীর অভিযানে গত 15 মাসে পশ্চিম তীরে নিহত হয়েছেন 923 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত 7,000 জন। ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র, ট্রাম্প। টানা 3 বছর ধরে চলমান রাশিয়ার চলমান আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতেও এসেছে নাটকীয় পরিবর্তন। আর এমনই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে আসছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে না। এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে শুক্রবার ওয়াশিংটন ডিসি সফর করবেন বলেও তিনি নিশ্চিত করেছেন। ট্রাম্প বলেন, আমি ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তার নিশ্চয়তা দিতে যাচ্ছি না, আমরা চাই ইউরোপ এটি করুক। জেলেনস্কি এর আগে বলেছিলেন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে, তবে এই চুক্তিতে এখনো কোনো মার্কিন নিরাপত্তা গ্যারান্টি অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য এমন কিছুকে গুরুত্বপূর্ণ বলে মনে করে কিয়েভ। এই সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর চুক্তির পুরো বিষয়টি নির্ভর করছে বলেও প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন। তিনি বলেছেন, এই চুক্তিটি একটি দুর্দান্ত সাফল্য হতে পারে এবং বড় সাফল্য নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের কথোপকথনের ওপর। মিডিয়া রিপোর্ট অনুসারে সম্ভাব্য এই চুক্তিটিতে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ প্রতিহত করার জন্য মার্কিন সহায়তার ক্ষতিপূরণ হিসাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়া হবে। সমকামী সঙ্গমের শাস্তি, ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে বেত্রাঘাত করা হলো 2 যুবককে। খবর প্রকাশ্যে আসতেই অধিকার আন্দোলন কর্মীরা ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন।
ইন্দোনেশিয়ার এই ঘটনাকে প্রান্তিক লিঙ্গ যৌনতার অর্থাৎ এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের একটি উদাহরণ হিসাবে দেখছেন তাঁরা। সমকামী যৌন সম্পর্কে জড়ানোর অপরাধে প্রকাশ্যে বেত্রাঘাত করা হল দুই যুবককে। সম্প্রতি ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে ঘটনাটি ঘটেছে। আচেহর রাজধানী বান্দা আচেহর একটি পার্কে দুই যুবককে বেত্রাঘাত করা হয়েছে। দুপুর বেলা থেকে শুরু হয় বেত্রাঘাত। দুজনের মধ্যে সমকামী সঙ্গমের প্রস্তাব দেওয়ার অভিযোগে একজনকে ৬৮ বার এবং অন্যজনকে ৬৭ বার বেত্রাঘাত করা হয়েছে। এর আগে ওই দুজনকে ৩ মাস আটক রাখা হয়েছিল। সেই কারণে দুজনের সাজা কমিয়ে প্রত্যেককে ৩ বার করে বেত্রাঘাত কমানো হয়েছে। সংবাদ সংস্থা এফপি সূত্রে খবর, প্রকাশ্যেই বেত্রাঘাত করা হয়েছে ওই দুই যুবককে। সে সময় সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ইন্দোনেশিয়ার অন্য কোথাও সমকামী যৌন সম্পর্ক অবৈধ না হলেও আচেহ প্রদেশে এটি আইনত নিষিদ্ধ, কারণ সেখানে ইসলামের নিজস্ব শরীয়ত আইন মানা হয়। সম্প্রতি ওই দুই যুবককে সমকামী যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছিল সেখানকার একটি আদালত। সেই মতো বিধি মেনেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সাজা পাওয়া দুই যুবকই স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত নভেম্বর মাসে বান্দা আচেহতে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে তাদের প্রথমে শরীয়ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। খবর প্রকাশ্যে আসতেই অধিকার আন্দোলন কর্মীরা ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন। ইন্দোনেশিয়ার এই ঘটনাকে প্রান্তিক লিঙ্গ যৌনতার অর্থাৎ এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের একটি উদাহরণ হিসাবে দেখছেন তাঁরা। তাইওয়ানকে ঘিরে আবার যুদ্ধের মহড়া শুরু করে দিল চীনা ফৌজ, পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি। চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ র তরফে জানানো হয়েছে প্রথম দফায় আকাশ ও নৌযুদ্ধের মহড়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত। পরবর্তী পর্যায়ে তাইওয়ান প্রণালীতে ফের হবে যুদ্ধাভ্যাস। উত্তেজনার আবহে তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। চীনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে বুধবার থেকে তাইওয়ান প্রণালীতে শুরু হয়েছে নৌ ও বিমান বাহিনীর ওই মহড়া। সম্ভাব্য চীনা হানাদারি ঠেকাতে ওই এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে তাইওয়ানও। ফলে প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ উপকূলের কাওশিউং ও পিংতুং থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার সহ ১ ডজন যুদ্ধজাহাজ এবং অন্তত ৩৫টি যুদ্ধবিমান নিয়ে যুদ্ধের মহড়া শুরু করেছে চীন। বিবৃতিতে বলা হয়েছে, বেজিংয়ের এই একতরফা পদক্ষেপে বাণিজ্যিক উড়ান ও জাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ফেব্রুয়ারির গোড়ায় আমেরিকার ৭ম নৌবহরের অন্তর্ভুক্ত ২টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। তারপর থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। বস্তুত, গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর বেজিং বিরোধী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। চীনের দাবি, তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড। প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। ২০২২ সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়। আর্মি পিএলএ র তরফে জানানো হয়েছে প্রথম দফায় আকাশ ও নৌযুদ্ধের মহড়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত। পরবর্তী পর্যায়ে তাইওয়ান প্রণালীতে ফের হবে যুদ্ধাভ্যাস। উত্তেজনার আবহে তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। চীনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে বুধবার থেকে তাইওয়ান প্রণালীতে শুরু হয়েছে নৌ ও বিমান বাহিনীর ওই মহড়া। সে সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান।